ওয়েলকাম টু বাংলা পরীক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2022-এর লাস্ট মিনিট সাজেশনের দ্বিতীয় পর্ব করব। তো তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের এইখানে যে কোশ্চেনগুলি করানো হবে সেগুলো তোমাদের 100% পরীক্ষায় আসবেই। যদি না আসে তোমরা তখন চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও। কিন্তু তোমাদের আমি যে কটা এমসিকিউ করাবো সেই প্রত্যেক কটা এমসিকিউকে তোমাকে সুন্দর করে দেখতে হবে এবং এমসিকিউর এগেনস্টে আমি যে কটা ডিটেলস তোমাদের দেব সেই ডিটেলসগুলো তোমাদের খাতায় একটা নোট করতে হবে বা মনে রাখতে হবে। ঠিক আছে? কারণ কি এমসিকিউ তো হুবহু আসে না কমন। এমসিকিউ কি হয় যে ওর রিলেটেড কিছু দিয়ে দেয়। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্য হিসাবে নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, দাদাভাই নৌরোজি, রাম মনোহর লোহিয়া, সরোজিনী নাইডু। তো ব্রিটিশ পার্লামেন্টের যিনি প্রথম এমপি ছিলেন ভারতীয়, তিনি হলেন আমাদের দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকে খেয়াল রাখবে। এবং তিনি 1892 থেকে 1895 পর্যন্ত এই পদে তিনি ছিলেন। আর শুধুমাত্র ভারতীয় হিসাবেই প্রথম নয়, তিনি এশিয়ার মধ্যেও প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি ছিলেন। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? তো কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল লর্ড হান্ডিজের আমলে। কত সাল? 1911 সালে। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলেছে, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে তুলেছিলেন? সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, হযরত মোহানি, সুখদেব। তা ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি তোলেন হযরত মোহানি। কে তোলেন? হযরত মোহানি। ইনি প্রথম এই ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা ব্যবহার করে। ঠিক আছে, পরবর্তী 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম এই অ্যাসোসিয়েশনের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন কেশবচন্দ্র সেন। কে? তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন। আচ্ছা, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে কবে তৈরি হয়, এটা তৈরি হয় 1870 সাল 29শে অক্টোবর। ওকে, আর এই কেশবচন্দ্র সেনই ছিল ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন, কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের সময়কালে ভারতীয় সিভিল সার্ভিস চালু করা হয়? অর্থাৎ আইসিএস কার সময় চালু হয়েছিল? তো আইসিএস তোমরা প্রত্যেকে জানো, আইসিএস চালু হয় লর্ড কর্নওয়ালিসের টাইমে। ওকে, তো এই লর্ড কর্নওয়ালিসের সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস চালু হয়। আর এই 19 শতকের কিছু সময় না, এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএসকে ইম্পেরিয়াল সিভিল সার্ভিস নামেও অনেকে জানতো আর কি। তো আইসিএস এর আর এক নাম কি? ইম্পেরিয়াল সিভিল সার্ভিস। এটা কখন ডাকা হতো? 1900-এর দশকে ডাকা হতো এই নামটায়। আর প্রথমকে চালু করেন লর্ড কর্নওয়ালিস চালু করেন। আচ্ছা, তোমাদের কোশ্চেন থাকবে, প্রথম কোন ভারতীয় আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন? তোমরা প্রত্যেকে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে আমাকে। আচ্ছা পরবর্তী দেখো, ভারতে আসা প্রথম ইউরোপীয় কারা ছিল? ব্রিটিশ, ডাচ, ফরাসি, পর্তুগিজ। তো ভারতে যে প্রথম ইউরোপীয়রা এসেছিল তারা এসেছিল কি? পর্তুগিজ এসেছিল একজন। তোমরা প্রত্যেকে জানো তার নাম কি। তিনি 1948 সালের 7ই মে আসে। দক্ষিণ পশ্চিম ভারতের যে কালিকট বন্দর আছে সেখানে তোমার হচ্ছে এসে পৌঁছায় তিনি। তার নাম আশা করি তোমরা বুঝতে পারছো। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ভাস্কর দা গামা, যিনি হচ্ছেন পর্তুগিজ রাজ পরিবারের একজন অভিজাত ব্যক্তি। ওকে, তো যদি কখনো পরীক্ষা জিজ্ঞেস করে যে ভাস্কো ডা গামা কোন বন্দরে ভারতে আসেন? কালিকট বন্দরে। আচ্ছা, কত সাল? 1948 সাল। ডেটটা কি? 27শে মে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, ব্রিটিশরা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির পর ভারতে রাজনৈতিক ক্ষমতা অর্জন করে? পলাশির যুদ্ধ, পানিপথের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ। তো এটাও একদম কমন কোশ্চেন এবং প্রচুর বার পরীক্ষায় আসা কোশ্চেন, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। ঠিক আছে, তো এই পলাশির যুদ্ধের সময় কি হয়েছিল? পলাশির যুদ্ধের সময় ব্রিটিশরা, পলাশির যুদ্ধ যখন ব্রিটিশরা জিতে যায়
তখন তারা ভারতে যে রাজনৈতিক ক্ষমতা সেটা অর্জন করে তারা। ঠিক আছে। আচ্ছা, পলাশীর যুদ্ধ কবে হয়? 1757 সালে হয়। তারিখটা তোমরা কমেন্টে করবে। ওকে। আর একটা কথা, মানে নবাবের সাথে যিনি ছিলেন, তার নবাবের সাথে তার ফরাসি মিত্ররা ছিল এবং উল্টো সাইডে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, নেক্সট। অভিনব ভারত 1904 সালে বিপ্লবীদের একটি গুপ্ত সমিতি হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি কে প্রতিষ্ঠা করেন? তো অভিনব ভারত কত সালে তৈরি হয়? 1904 সালে তৈরি হয়। কে তৈরি করেন সেটা জিজ্ঞেস করছে। অপশন: দামোদর চাপেকার, ডিভি সাভারকার, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু। তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে ডিভি সাভারকার। ঠিক আছে। তো অভিনব ভারত যেটা আছে এটা 1904 সালে বিনয় দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার প্রতিষ্ঠিত করেন, যেটি ছিল বিপ্লবীদের একটি গুপ্ত সমিতি। ঠিক আছে। তা অভিনব ভারত কে কে তৈরি করেন? বিনয় দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার, এই দুই ভাই হচ্ছে তৈরি করেন। ওকে। স্বদেশী বয়কট আন্দোলন কোনটির সাথে সম্পর্কিত? 1947 সালের বঙ্গভঙ্গ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1921 সালের অসহযোগ আন্দোলন, 1947 সালের পাঞ্জাব বিভাজন। তো এখানে যেটা উত্তর হবে তোমাদের সেটা হবে 1905 সালের বঙ্গভঙ্গ। ঠিক আছে। তখন কি হয়? তখন তোমার ভারতীয় জাতীয় কংগ্রেস স্বদেশী আন্দোলন শুরু করে, যার মধ্যে কি বলা হয় যে ব্রিটিশ পণ্য এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আপনারা বয়কট করুন। ওকে। আচ্ছা, পরবর্তী দেখি চলো। পরবর্তী বলেছে তোমাদের ভারতের সংবিধান পরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কে এম মুন্সি, ডিপি খৈতান, ডক্টর বি আর আম্বেদকর, টিটি কৃষ্ণমাচারী। তো খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি যেটা, তার যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, যদি পরীক্ষায় কোশ্চেন করে যে খসড়া কমিটিতে মোট কতজন মেম্বার ছিল? খসড়া কমিটিতে মোট 7 জন মেম্বার ছিল বি আর আম্বেদকরকে নিয়ে, আর যদি সভাপতিকে বাদ দেওয়া হয় তাহলে ছিল মোট 6 জন। আচ্ছা, নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে বর্ণনা করেন? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, লালা রাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল। তো নিষ্ক্রিয় প্রতিরোধ মতবাদ এটা ঘোষণা করেন হচ্ছে তোমার, বর্ণনা করেন অরবিন্দ ঘোষ। আচ্ছা, আগের দিন ক্লাসে আমি তোমাদের অরবিন্দ ঘোষ কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করে, কত তারিখে জন্মগ্রহণ করে সেটা বলেছিলাম। তার লেখা কিছু বই বলেছিলাম, যেরকম তার লেখা একটা ফেমাস বই আছে তোমার লাইফ ডিভাইন। ঠিক আছে। তো ওনার যে জন্মসালটা সেটা তোমরা প্রত্যেকে কমেন্টে করবে এবং কোথায় জন্মগ্রহণ করে সেটাও কমেন্ট করবে তোমরা, কারণ আগের দিন তোমাদের আমি এটা বলে দিয়েছি কোশ্চেনটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই স্লোগানটি কে উত্থাপন করেছিলেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, লালা রাজপত রায়। তো স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি দেন আমাদের বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে। কে দেন? বাল গঙ্গাধর তিলক দেন। আচ্ছা, একটা কথা বলে রাখি এর পিছনে, যে বিহাইন্ড দ্য হিস্ট্রি যেটা আছে, 1916 সালে যখন হোম রুল লীগ গঠন হয় তখন কিন্তু বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি দিয়েছিলেন। তাহলে এখান থেকে তোমরা আর একটা কোশ্চেন জানলে যে হোম রুল লীগ গঠন হয় কবে? 1916 সালে। আর তখন তিনি এই উক্তিটি করেন হোম রুল লীগ গঠনের সময়। আচ্ছা, পরবর্তী। নিম্নলিখিতদের মধ্যে কে 1928 সালে প্রতিষ্ঠিত হিন্দুস্তান সামাজিকতন্ত্র রিপাবলিকান আর্মির নেতা ছিলেন? অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির নেতা কে ছিলেন, যেটা 1928 সালে তৈরি হয়? অপশন রয়েছে ক্ষুদিরাম বোস, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ এবং সুভাষচন্দ্র বসু। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রশেখর আজাদ। তাহলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি অর্থাৎ HSRA এটা কে তৈরি করেন? এটা তৈরি করেন চন্দ্রশেখর আজাদ। কত সালে? 1928 সালে। ঠিক আছে। 1928 সালে এর সাথে আরও কয়েকজন ছিল তোমার, চন্দ্রশেখর আজাদের সাথে ছিলেন ভগৎ সিং, সুখদেব থাপার এবং আরও কয়েকজন ছিল। এনারা দিল্লির যে ফিরোজ শাহ কোটলা আছে সেখানে এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মিটা তৈরি করে। ঠিক আছে। তাহলে যদি এখানে তোমার চন্দ্রশেখর আজাদের জায়গায় ভগৎ সিং অপশন দিতে পারতো, বা চন্দ্রশেখর আজাদের জায়গায় তোমার সুখদেব থাপারও কিন্তু অপশন দিতে পারতো। তোমাকে প্রত্যেকটা জানতে হবে।
তো এর জন্যই বললাম ভাই, এমসিকিউ কখনো ডিরেক্ট পরীক্ষায় কোশ্চেন আসে না, তোমাকে ঘুরিয়ে দেয়। কিন্তু তুমি যে ক্লাসটা করছো এখান থেকে তুমি 100% কমন পাবে যদি তুমি আমার প্রত্যেকটা কথা শোনো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখো, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত ছিলেন, মানে কোথায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুকুমার দত্ত, মদন মোহন মালব্য, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং মতিলাল নেহরু। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আমাদের মদন মোহন মালব্য। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, যার আগের নাম ছিল সেন্ট্রাল হিন্দু কলেজ, ওকে, এটা তোমাদের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এবং এটি একটি সরকারি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মনে থাকবে নিশ্চয়ই। তাহলে কি বললাম, যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আগের নাম ছিল সেন্ট্রাল হিন্দু কলেজ, যেটা উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এবং এটি হচ্ছে বর্তমানে একটি সরকারি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। মদন মোহন মালব্য 1916 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা এর পিছনে যে কথা আছে সেটা হচ্ছে, এই যে তোমার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে তোমার এশিয়ার বৃহত্তম আবাসিক বিদ্যালয়, ওকে। যদি কখনো পরীক্ষায় এসে যায় কোশ্চেনটা যে এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটা, সেটা হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, যার ক্যাম্পাসে 12,000 শিক্ষার্থী বসবাস করেন। তাহলে বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী দেখো, ভারতীয় অসন্তোষের জনক, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, কাকে বলা হয়? অনন্ত সিং, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং এবং দাদাভাই নৌরোজি। তো ভারতীয় অসন্তোষের জনক বলা হয় কাকে? বাল গঙ্গাধর তিলককে। ভ্যালেন্টাইন ছিলেন, ভ্যালেন্টাইন ছিলেন ভারতীয় অসন্তোষের জনক কাকে বলে? তোমার বাল গঙ্গাধর তিলককে বলে। কারণ কি? কারণ এই বাল গঙ্গাধর তিলক সর্বপ্রথম স্বরাজের দাবি তোলে, ঠিক আছে? এর জন্য তিনি ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন। তোমাদের যেটা কোশ্চেন থাকবে যে দাদাভাই নৌরোজিকে কি বলা হয়, ঠিক আছে? যেরকম আমরা জানি যে ভারতের লৌহমানব কাকে বলে, বা ইন্ডিয়ান আয়রন ম্যান কাকে বলে, সর্দার বল্লভভাই প্যাটেলকে বলে, সেরকম দাদাভাই নৌরোজিকে কি বলা হয়, ভারতের কি বলে ওনাকে ডাকা হয়, সেটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রিটেন, ইটালি। তো আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় তোমাদের সিঙ্গাপুরে। আচ্ছা, পরীক্ষায় আসতে পারে যে আজাদ হিন্দ ফৌজ কত সালে তৈরি হয়? তো আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল 1943 সালে। প্রত্যেকে খেয়াল রাখবে কত সাল? 1943 সাল। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বসন্ত কুমার বিশ্বাস, সোহন সিং ভাকনা, রামপ্রসাদ বিসমিল এবং ভগৎ সিং। তো গদর পার্টি তৈরি করেন সোহান সিং ভাকনা, ঠিক আছে? তো বেসিক্যালি গদর পার্টিটা তোমার তৈরি করেছিল শিখ এবং পাঞ্জাবিরা। এটা কোথায় তৈরি করে এনারা তৈরি করে নিউ ইয়র্কে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করে। তো পরীক্ষায় কখনো কোশ্চেন আসতেই পারে যে গদর পার্টি কোথায় তৈরি হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায়? নিউ ইয়র্কে তৈরি হয়, ঠিক আছে? আর আগের দিন তোমাদের আমি কোশ্চেনটা করিয়েছিলাম যে গদর পার্টির প্রতিষ্ঠাতা তো সোহান সিং ভাকনা করে, বা প্রথম সভাপতি তো ছিলেন সোহন সিং ভাকনা, বাট এর সাথে আরও দুজন ছিল, তাদের নামটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে, যেটা তোমাদের আগের দিন ক্লাসে আমি অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখো, কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1664, 1632, 1608। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় তোমাদের 1600 সালে, ঠিক আছে? 1600 সালের 31শে ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথ একটি দলিল পাশ করে, বা যাকে বলা হয় রয়্যাল চার্টার। তো ওই রয়্যাল চার্টারটা পাশ করেছিল কত সালে? 1600 সালের 31শে ডিসেম্বর। কে? রানী প্রথম এলিজাবেথ। এটা প্রত্যেকে খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা, পরে তোমাদের একটা মেলাবার একটা কোশ্চেন রয়েছে, অর্থাৎ ডান দিক আর বাম দিক তোমাদের মেলাতে হবে। এদিকে আছে আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, বেদ সমাজ, প্রার্থনা সমাজ, আর ওদিকে রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মরাম পাণ্ডুরাম এবং হচ্ছে কেশবচন্দ্র সেন। বলছে যে সমাজ সংস্কারক আন্দোলন প্রতিষ্ঠাতা। আচ্ছা, প্রথমে রয়েছে কি আর্য সমাজ। তো আর্য সমাজ কে তৈরি করে আমরা জানি? আর্য সমাজ তৈরি করে দয়ানন্দ সরস্বতী। কে তৈরি করেন আর্য সমাজ? আর্য সমাজ তৈরি করেন দয়ানন্দ সরস্বতী। তারপর রয়েছে ব্রহ্ম সমাজ।
ব্রহ্ম সমাজ কে তৈরি করেন? ব্রহ্ম সমাজ তৈরি করেন রাজা রামমোহন রায়। আর নেক্সট আছে তোমাদের বেদ সমাজ। বেদ সমাজ তৈরি করেন কেশবচন্দ্র সেন এবং প্রার্থনা সমাজ তৈরি করেন তোমাদের আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, এই প্রার্থনা সমাজ কিন্তু কেশবচন্দ্র সেনের সহযোগিতাতেই আত্মারাম পাণ্ডুরঙ্গ তৈরি করেছিলেন। তো এইখানটা কিন্তু কেউ ভুল করবে না। ঠিক আছে, তো তোমাদের এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন বি। দেখো এর মধ্যে সবকটা অপশন রয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এর পিছনে কিছু তোমাদের বলে দিই যে আর্য সমাজ, এই আর্য সমাজ হচ্ছে হিন্দু সংস্কারক আন্দোলন একটা। ঠিক আছে, এটা তোমার কে প্রতিষ্ঠা করেন? তোমরা দেখতে পাচ্ছ ওখানে কলমটায় মিলিয়ে দিয়েছি, দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। কত সাল? 1875 সালের 7ই এপ্রিল তিনি এটি প্রতিষ্ঠা করেন। ওকে, আর নেক্সট কি আছে? নেক্সট আছে তোমাদের ব্রহ্ম সমাজ। তো ব্রহ্ম সমাজ কে তৈরি করেন? আমরা জানি রাজা রামমোহন রায় তৈরি করেন। কত সালে? 1828 সালে তৈরি করেন। এটা তৈরি হয় 1828 সালের আই থিঙ্ক 20 আগস্ট। ঠিক আছে, আর তারপরে রয়েছে বেদ সমাজ। তো বেদ সমাজ তৈরি করে কেশবচন্দ্র সেন এবং শ্রীধারু নাইডা। কেশবচন্দ্র সেন এবং শ্রীধারালু নাইডু। ঠিক আছে, কত সাল? 1864 সাল। আর নেক্সট রয়েছে কি তোমার প্রার্থনা সমাজ। তো 1867 সালে কেশবচন্দ্র সেনের সহযোগিতায় আত্মারাম পাণ্ডুরঙ্গ কী করেন? এই প্রার্থনা সমাজ তৈরি করেন। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তীটা দেখি আমরা কি রয়েছে। দেখো পরবর্তীও একটা মেলানোর কোশ্চেন রয়েছে আমাদের এখানে। কি কি বলা আছে যে এখানে তোমাদের বলছে যুদ্ধের বছরগুলো মেলাতে। বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ। আর তারিখগুলো দিয়েছে 1576, 1764, 1757। আচ্ছা তোমরাই বলো বক্সারের যুদ্ধ কত সালে হয়? বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। ঠিক আছে, পলাশির যুদ্ধ সকলেই জানো। পলাশির যুদ্ধ কবে হয় বলো? পলাশির যুদ্ধ হয় 1757 সাল। একটু আগে তোমাদের আমি কোশ্চেনটা করিয়ে আসলাম। আর হলদিঘাটের যুদ্ধ হয় কবে? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সাল। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আগেরটাও বি ছিল, এটাও বি। দেখো আচ্ছা, এর পেছনেও কিছু কথা বলি তোমাদের। যে প্রথমে বলি বক্সার যুদ্ধ নিয়ে। তো বক্সার যুদ্ধ কবে হয়? বক্সারের যুদ্ধ হয় 1764 সালের 23শে অক্টোবর। হেক্টর মুন্ডের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যে বাংলার নবাব যে মীর কাসিম ছিল, তো মীর কাসিম আর মীর কাসিমের সাথে ছিল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তো এনাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তা বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তোমার মীর কাসিমের মধ্যে হয়। আর যদি আমি আরও ডিটেলসে যাই তাহলে কার কার মধ্যে হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিক থেকে ছিল হেক্টর মুন্ডো। ওকে, আর মীর কাসিমের দিক থেকে কে ছিল? মীর কাসিম তো নিজে ছিল এবং তার সহযোগী কে ছিল? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার সহযোগী ছিল। কত সালে হয়? 1764 সালে হয়। আচ্ছা নেক্সট হচ্ছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ একটু আগেও বলেছি, আরও দুবার বলা হয়ে গেছে তোমাদের, যে পলাশির যুদ্ধ হয় 1757 সালে 23শে জুন। পলাশির যুদ্ধে ছিল একদিকে বাংলার নবাব এবং তার ফরাসি বন্ধুরা, অপরদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তোমরা বেসিক্যালি জানো যে পলাশির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেতে, অর্থাৎ ব্রিটিশরা জয়লাভ করে এবং এরপর থেকেই ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজনৈতিক অধিকার পায় এই পলাশির যুদ্ধের পর থেকেই। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের হলদিঘাটের যুদ্ধ। তো হলদিঘাটের যুদ্ধ কবে হয়? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালের 18ই জুন। মেওরের রাজা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। এটাও বহুবার পরীক্ষায় কোশ্চেন আসা কোশ্চেন যে হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়? রাজা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে। কত সালে? 1576 সালে। তারিখটা হচ্ছে তোমাদের 18ই জুন। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। ব্রিটিশরা তাদের শাসনকালে মাদ্রাজের চাষিদের কি চাষ করার জন্য বাধ্য করত? আমরা জানি যেরকম বাংলায় নীল চাষ করার জন্য বাধ্য করতো, তাই না? সেরকম মাদ্রাজের যে চাষিরা ছিল তাদেরকে এই ব্রিটিশরা চাল চাষ করার জন্য বাধ্য করতো। কি চাষ? চাল চাষ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন আবার দেখো কি বলছে। ব্রিটিশরা তাদের শাসনকালে পাঞ্জাবের চাষিদের কি চাষ করার জন্য বাধ্য করতো? তো ব্রিটিশরা তাদের শাসনকালে পাঞ্জাবের যে চাষি ছিল তাদের চাল এবং গম চাষ করার জন্য বাধ্য করতো। কিন্তু এখানে চাল তো অপশানে নেই, তাহলে গমটা আছে, তাহলে এটাই তোমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো।
আচ্ছা, পরবর্তী কোশ্চেন রয়েছে 1918 সালে মহাত্মা গান্ধী সুতোর কলের শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলনের আয়োজন করতে কোথায় যান? কি বলেছে কোশ্চেন যে 1918 সালে মহাত্মা গান্ধী যে সুতোর কলের শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলনের আয়োজন করেছিল, সেটা কোথায় গিয়েছিল তিনি? তার জন্য তিনি গিয়েছিলেন আহমেদাবাদে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান এবং সিরাজদৌল্লা সবাই ড্যাশের নবাব ছিলেন, মানে কোথাকার নবাব ছিলেন? লখনৌ, বারাণসী, হায়দ্রাবাদ, বাংলা। তো প্রত্যেকে আমরা জানি যে প্রত্যেকেই বাংলার নবাব ছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী। আচ্ছা, তোমরা আমাদের একটা কথা বলবে যে বাংলার শেষ নবাব কে ছিলেন? ঠিক আছে, তোমরা প্রত্যেকে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলছে মহাত্মা গান্ধী 1919 সালে কিসের প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে সত্যাগ্রহ আহ্বান দেন? অপশন কি কি রয়েছে? সাইমন কমিশন, রাওলাট আইন, লবণ আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে তোমাদের রাওলাট আইন। আচ্ছা, পরবর্তী। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা উত্তর বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি। তোমরা যারা এই পিডিএফটা চাও যে তোমাদের কাছে পিডিএফটা থাকুক যাতে তোমাদের পড়তে আরও বেশি সুবিধা হয়, তার জন্য প্রত্যেকে তোমরা ডিসক্রিপশানে যাবে এবং দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে ফ্রিতে, এবং টেলিগ্রামে তোমাদের বন্ধুদেরকেও তোমরা সেখানে অ্যাড করতে পারবে, বন্ধুদের শেয়ার করতে পারবে যাতে তারাও পায়। আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, কারণ এখন আর সময় নেই আমাদের। ঠিক আছে, এখন আমাদের পাস করতে হবে WBCS প্রিলিমসে, তাই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে 100% কমন পায় এখান থেকে। ঠিক আছে, আর ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েছো এখনও তোমরা, আর কি বলবো বলো, লাইক করেছো তো? তো চলো আমরা কোশ্চেনটাকে সলভ করি। দেখো, ডাচ প্রথম 1605 সালে ভারতের কোথায় তাদের আধিপত্য কায়েম করে? গুজরাট, সুরাট, মুসলিপত্তনম, গোয়া। তো ডাচ প্রথম মুসলিপত্তনমে তাদের আধিপত্য এনেছিল। আচ্ছা, এর পিছনে কিছু কথা বলি। এই যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা 1602 সালে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে ভারতে এসেছিল। অর্থাৎ এর আগে নাম কি ছিল? ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সালে ভারতে আসে ডাচরা? 1602 সালে। ঠিক আছে। এবং এর প্রথম স্থায়ী যে ট্রেডিং পোস্ট সেটা ছিল ইন্দোনেশিয়া। তো এর প্রথম স্থায়ী ট্রেডিং পোস্ট কোনটা ছিল? ইন্দোনেশিয়া ছিল। ভারতে তারা 1605 সালে মুসলিপট্টনমে তাদের প্রথম কারখানা স্থাপন করে, যেটা পরীক্ষায় খুব কোশ্চেন আসে যে ডাচরা কোথায় তাদের প্রথম কারখানা স্থাপন করে? মুসলিপট্টনমে। কত সাল? 1605 সাল। আচ্ছা, এরপর তারা কারখানা তৈরি করে পুলিকাট বন্দরে। কত সাল? 1610 সাল। নেক্সট করেছিল 1616 সাল সুরাটে, তারপর করে 1641 সাল বিমলিপটমে, এবং 1653 সাল চিনসুরায় স্থাপন করে। আচ্ছা, তোমরা আমাকে একটা কোশ্চেন কমেন্ট করবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় তাদের প্রথম কারখানা তৈরি করে? ওকে। আচ্ছা, দেখো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। নিম্নলিখিতগুলির মধ্যে কারা হুগলিকে বঙ্গোপসাগরের জলদস্যুদের ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল? পর্তুগিজ, ফরাসি, ড্যানিশ, ব্রিটিশ। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজ। এই পর্তুগিজরা কি করেছিল? হুগলিকে বঙ্গোপসাগরের জলদস্যুর ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল। আচ্ছা, নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন কি বলছে দেখো। 1947 সালে ভারত স্বাধীন হলেও দমন ও দিউ 1961 সাল পর্যন্ত ইউরোপীয় উপনিবেশ হিসেবে অবস্থান করে। কোন দেশ এর ওপর রাজত্ব করেছিল? ফ্রান্স, ব্রিটেন, নেদারল্যান্ড, পর্তুগাল। তো এখানে যেটা তোমাদের সঠিক উত্তর হবে সেটা হবে পর্তুগাল। তা 1961 অবধি এই যে তোমার দমন, দিউ, গোয়া, এগুলো কাদের ছিল? এগুলো ছিল তোমাদের পর্তুগিজদের। ঠিক আছে। এরপর তোমার ভারতীয় যে সামরিক বাহিনী তারা সেখানে যায় এবং সেখান থেকে এটাকে বিজয় হয় সেখানে। তাও কিন্তু 1674 সাল পর্যন্ত পর্তুগালরা এটাকে তোমার করেনি, স্বীকৃতি দেয়নি যে ভারতে যে এরা সংযুক্তি হয়ে গেছে সেটাকে। 1974 সাল যাওয়ার পরে এরা স্বীকৃতি দেয়, কিন্তু এটাকে 1961 সালে স্বাধীন করে নেওয়া হয়। ঠিক আছে, খুব পরীক্ষায় আসে এই কোশ্চেনগুলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে,
কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।